হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইন্দ্রাণী নিশি রয়েছি এবং থাকবো পুরোটা সময় জুড়ে। দর্শক, বিশ্বকাপ এখন নকআউটের মঞ্চে, এখানে আর ফিরে আসার সুযোগ নেই। এক ম্যাচেই স্বপ্ন বাঁচছে, এক ম্যাচেই শেষ হয়ে যায় এই যাত্রা। গত রাতে সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতন শেষ ষোলোয় উঠেছে কানাডা। ম্যাচের ঠিক শেষ মুহূর্তে স্টিভেন ইউস্টাকিওর দুর্দান্ত গোল বদলে দিয়েছে পুরো ম্যাচের গল্প। আজকের দীপ্ত ডি বক্সে থাকছে কানাডার ঐতিহাসিক জয়, গ্রুপ পর্বের সেরা একাদশ, আজকের সার্ফ এক্সেল মোমেন্ট অফ দ্য ডে, সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে এবং সামনে থাকা ম্যাচগুলোর প্রিভিউ। আজকে আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এলিটা কিংসলে, হ্যালো, এবং সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম টু দ্য শো। দুজনকেই স্বাগত জানাচ্ছি। হ্যালো, হাউ আর ইউ? I'm fine. And you? I'm very good. Do you understand Bangla a little bit? Something like Okay. English is better. ওকে, আই উইল গো উইথ ইট। ভাইয়া কেমন আছেন? কতটা উপভোগ্য ছিল আসলে গতকালকের ম্যাচ? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাচটি উপভোগ্য ছিল, কারণ হলো আপনার 32-এর ফার্স্ট রাউন্ডের আপনার নকআউটের ফার্স্ট ম্যাচ ছিল সাউথ আফ্রিকার হোস্ট টিমের কানাডার সঙ্গে। বাট তারাই আই থিঙ্ক ইউএসএতে ম্যাচ খেলছে, কানাডায় খেলে নেই। বাট ম্যাচটা আসলে 90 মিনিট প্লাসে গোল হয়েছে। আপনি ম্যাচটার রেজাল্ট দেখলে বুঝতে পারবেন, আর ম্যাচ দেখলে তো মাস্ট বি আসলে আপনাকে ওয়েট করতে হয়েছে 90 মিনিটস প্লাস। এবং আই থিঙ্ক মানে আমার দেখা কানাডা প্লে ভেরি ওয়েল। কানাডা খুব ভালো ফুটবল খেলেছে, সঙ্গে সাউথ আফ্রিকাও। দুই টিমই মিস করেছে। আমি বলবো যে ম্যাচ ডমিনেট যদি চিন্তা করেন ম্যাচের মধ্যে উইথ বলে পাউলের সব দিক দিয়ে মনে করি কানাডা এগিয়েছিল এবং কানাডা ডিজার্ভ করে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। যেমনটা দর্শক বলছিলাম, শেষ মুহূর্তে আসলে স্টিভেন ইউস্টাকিওর জয়সূচক গোল কিন্তু ম্যাচের পুরো স্টোরিটাই চেঞ্জ করে দিয়েছে এবং ফর দ্য ফার্স্ট টাইম শেষ ষোলোয় চলে গেছে কানাডা। আর একটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, সাউথ আফ্রিকার গোলরক্ষক রনভেন উইলিয়ামস 6টি দুর্দান্ত সেভ করেছে, তবে 12টা শট নিয়েও শেষ পর্যন্ত 91 মিনিটে গোল। কি বলবেন ভাই? আমি স্পেশালি যদি সাউথ আফ্রিকার গোলকিপার রনভেন উইলিয়ামসকে নিয়ে জানতে চাই, দুর্দান্ত সেভ ব্যাক টু ব্যাক। বললাম যে প্রেশার স্টার্টিংটা তো আসলে কানাডার ভালো ছিল না, বাট যত ম্যাচ সময় যাচ্ছে তত তারা প্রেশার ক্রিয়েট করা। এবং আপনি দেখবেন তাদের 7 নাম্বার ছিল যে গোল করেছে, সে ছিল ম্যাচ ক্যাপ্টেন। বাট যখন তাদের মেইন ক্যাপ্টেন মাঠে নামলো, মানে কানাডার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার যখন মাঠে নামলো, সে ইঞ্জুরি থেকে রিকভারি করে, তখন খেলার স্টাইলই চেঞ্জ হয়ে গেল এবং তারা সেকেন্ড হাফে ফুল প্রেশার ক্রিয়েট করলো। এমন করে আফ্রিকার গোলকিপার তো দুর্দান্ত সেভের কারণে তারা এই ম্যাচটা টিকে ছিল। যদি তখন ফার্স্ট হাফে গোল হয়ে যেত আর তো ম্যাচ তারা এই ম্যাচটা এইভাবে 90 মিনিট প্লাস হতো না। তো আমি সব কিছু মিলে মনে করি যে কানাডা প্লে ভেরি ওয়েল এবং প্রত্যেকটা জায়গায় কানাডা তাদের ম্যাচটা এগিয়েছিল। প্লাস এখন তারা যতগুলি ম্যাচ খেলবে, যতগুলি ভালো রেজাল্ট হবে, তারা ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি হিসেবে থাকবে। কেন তাদের দেশে, কারণ তাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপে তারা অলরেডি নকআউট 32 সালে নকআউট 16তে চলে গেল। এবং এটা পরবর্তী প্রজন্মের জন্য বা নতুন যারা প্লেয়ার রয়েছেন আসলে তাদের জন্য অনেক ইন্সপিরেশনের একটা ব্যাপার। মাস্ট বি, কারণ হচ্ছে ইউএস আর কানাডা যে দেশ, এই দেশের আসলে ফুটবল তারা ওইভাবে ফলো করে না, মানে ওইভাবে পপুলার না। বাট এখন সবকিছু ওয়ার্ল্ড কাপ হওয়াতে, তাদের হোস্ট হওয়াতে সবকিছু মিলে চেঞ্জ হচ্ছে। আপনি হোস্ট টিমগুলি ওয়ার্ল্ড কাপে থাকছে, আপনি মানে 16তে আপনি নেক্সট 16তে আপনি কানাডাকে পাবেন, ইউএসএ যদি জিতে ইউএসএকে পাবেন, মেক্সিকো জিতলে মেক্সিকো পাবেন। এটা একটা হোস্ট টিমের জন্য সবচেয়ে ভালো সাইড। আর আরও বেশি ভালো সাইড হচ্ছিল তারা ওই যে বললেন ফুটবল এখন তাদের দেশে পপুলার হতে যাচ্ছে এবং তারা এখন যা কিছু করবে তাদের রেকর্ডের খাতায় নামে থেকে যাবে তাদের দেশের জন্য। Okay, coming to you now, Mr. Kingsley. This was the first knockout match, and as we saw that it was a quite a tough match. So, does this win can make Canada a more dangerous team right now? Well, it's a knockout game, and Canada, they are hosts. So I wasn't expecting too many goals in this particular match because judging from the formation that the South African brought into the game, I think that was a 4-3-2-1 and Canada was a 4-4-2. So it was a game of a midfield. So the compact in the midfield determines where the game will go.
And for what we know, Canada are the hosts, and they have the fans behind them. So I wasn't expecting much goal, but I was thinking Canada would go through. Okay. So, and that's exactly what happened. I think they played under the pressure, let's say, South Africa. Yeah, well, they were playing against the home crowd. So it was an inspiration for the home team and the host, Canada. So that was what I expected. A very low outing game. And it was a very, very good game. So little chances, few for Canada and less for South Africa. So Exactly. it was a good match. আবারও ভাই আপনার কাছে আসতে চাই, সাউথ আফ্রিকাকে আসলে লড়াই করেও শেষ মুহূর্তে গিয়ে অভিজ্ঞতার জায়গায় খানিকটা পিছিয়ে গেল। না, আসলে অভিজ্ঞতা না, অভিজ্ঞতা তো কানাডার থেকে বেশি, সাউথ আফ্রিকার বেশি। হোস্ট টিম হিসেবে আপনার যে ধরনের ম্যাচ খেলা উচিত, এবং আমরা আমি এর আগে একটা প্রোগ্রামে বলতেছিলাম যে নকআউট যখন আসলো কানাডার ব্যাপারে, কারণ কানাডা উইথ বলে এবং উইদাউট বলে তারা এত সুন্দর ফুটবল খেলতেছে। ওই বললাম না, কানাডা তো ফুটবলের পপুলারিটি না, বাট তারা ইমপ্রুভমেন্ট করতেছে এবং তারা ট্রাই করে মাঠে খেলার জন্য। এবং আপনি দেখেন এতগুলি ম্যাচ তাদের সুপারস্টার কিন্তু মাঠে নামতে পারে নাই ইনজুরির কারণে। কালকে সে চেঞ্জিংয়ে তাকে নামানো হয়েছে। সব কিছু মিলে আমি বলবো যে কানাডার আসলে ডিজার্ভ করে এই ম্যাচ উইন, কারণ কানাডা আসলে প্রত্যেকটা সেক্টরে কানাডা ভালো ফুটবল খেলেছে। আফ্রিকার তাদের পাওয়ার, তাদের স্পিড, সব কিছু, জাস্ট ফিনিশিং। আপনি যে তাদের গোলকিপারের কথা বলতেছেন, ওই বললাম না, গোলকিপার যদি প্রথম সেভগুলি ফার্স্ট হাফে না করতো, সেকেন্ড হাফে এত দূর আসতো না একতরফা। এলিটা যেটা বলতেছিল, সে অ্যাকসেপ্ট করেছিল যে গোল বেশি হবে, কিন্তু গোলকিপারের দুর্দান্ত সেভে কিন্তু আপনার স্কোর বড় হয় না। প্লাস হোম ক্রাউডের একটা সাপোর্ট, ইউএসএতে খেললো, কানাডার সাপোর্ট ছিল সবচেয়ে বেশি। ওই আসলে একটা টিম যখন ইতিহাসের জন্য খেলে, তাদের নিজের দেশের ইতিহাসের জন্য, তাদের নিজের দেশের ফুটবল মানে স্পোর্টস কালচার চেঞ্জ করার জন্য যে দেশটা খেলে, তাইলে তাদের শক্তিটা অনেক বেশি থাকে। আই থিঙ্ক কানাডার স্পোর্টস কালচারে ফুটবলটাকে ডেভেলপ করার জন্য যে ম্যাচগুলো এখন খেলবে, তারা মাস্ট বি স্ট্রাকচার আদার্স, তাদের যে স্পোর্টস কালচারটা হয়ে উঠবে অনেক বেশি। Exactly. Once again to you, South Africa's goalkeeper was tremendous, and how tough is to face a keeper like that? He's someone that really had experience for a very long time. So he's an experienced goalkeeper, and what I expect from him in this tournament is exactly what he pulled off. So he's a goalkeeper that has had so many experience in football, and as the captain of the team, I think the responsibility to shoulder the country's pride was on him. So he really did well in the tournament. He did well. And the South Africa stayed in a game for so long, but finally they lost it. As a striker, how frustrating is that? Yeah, you know, when you play for 90 minutes and got little chance, it goes to show that the game is a very tough one. And judging from the stage that they were, I think South African had an easy tournament from the first day. So getting almost two red cards in a match that in a World Cup match was not an easy thing to come by with. So you don't expect South Africa to qualify for this stage, but they did it. So for me, kudos to the players, but the strikers were not really having the chances because they played against a very difficult opponent, like I said. Exactly. Canada are very difficult. So anyone that wants to play Canada now should get ready. I do agree. Thank you so much. ভাইয়া, এবার আমাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে। খেলাধুলার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একটা বেস্ট 11 দাঁড় করিয়েছে অপটা অ্যানালিস্ট। সো আমরা এটা একটু দেখে নিতে চাই। অপটা অ্যানালিস্টের হিসাব মতে বেস্ট গোলকিপার অবভিয়াসলি বোজিনিয়া ফ্রম কেপ ভার্দে, ডিফেন্সার রয়েছে মার্ভিন সেনায়া ঘানা, দিনে বোরহেস ফ্রম কেপ ভার্দে, পাও কুবার্সি স্পেন, কেইতো নাকামুরা অবভিয়াসলি ফ্রম জাপান, মিডল ফিল্ডে রয়েছে নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট।
ওয়েস্টার্ন ম্যাককেনি যুক্তরাষ্ট্র থেকে, পেড্রোভিতে ইকুয়েডর, এবং আক্রমণে অবভিয়াসলি দ্য বেস্ট থ্রি লায়নেল মেসি, এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড আর্লিং হল্যান্ড ফ্রম নরওয়ে। গ্রুপ পর্বে আমরা আসলে দেখেছি মেসির 6টা গোল, এবং লাস্ট ম্যাচে আমরা যদি দেখি একেবারে শেষ মুহূর্তে নেমে উনি গোল দিয়েছেন। বাট আমি একটু এই যে বেস্ট 11 নিয়ে আপনার কাছে একটু জানতে চাই, কি বলবেন কতটা বেস্ট? আসলে এটা বেস্ট 11 আপনি যেভাবে করা হয়েছে, এখানে অনেক প্লেয়ার আপনার মিডফিল্ডে আমি মনে করি আর্জেন্টাইন অ্যালিস্টার কে রাখা উচিত ছিল, দেন ফ্রান্সের অলিসকে রাখা উচিত ছিল। তবে সবচাইতে অবাক করার নাম কোনটা এই 11-এর মধ্যে? আই থিঙ্ক দুইটা সাইড ব্যাক। ওকে, ঠিক আছে। ভিনিসিয়াসকে কি আপসাইড ঠিক আছে, বিনি, হাল্যান্ড, এমবাপ্পে, লিওনেল মেসি ইজ ফাইন। ওই জায়গাটুকুতে আপনার মাঝমাঠ নিয়ে ওই অবজেকশন আপনাকে বললাম। অ্যালিস্টারকে, আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালিস্টারকে রাখা উচিত ছিল, আর হলো অলিসকে রাখলে আই থিঙ্ক মানে তারা দুইজনই পারফর্মার, একজন আর্জেন্টিনার একজন ফ্রান্সের, তাই অলরেডি 2 and 3 অ্যাসিস্ট অলিসের। আমি মনে করি যে এই দুইটাকে রাখলে মনে হয় বেটার হতো। মানে আরও আসলে 48টা দেশের ওয়ার্ল্ড কাপে আপনি 48 জন বাছাই করা উচিত ছিল, বাট ওখানে আপনি বেস্ট 11 আসলে বেস্ট 11 না, ভেরি ডিফিকাল্ট। এখন এক একজনের এক এক রকম 11 হবে। আমাকে যদি আপনি 11 রাখতে দিতেন, আমি নিশ্চয়ই কাব্বারদের গোলকিপারকে রাখতাম না আমার কাছে, বিকজ আমি ওখানে আরো এক্সপেরিয়েন্স, মানে এক্সপেরিয়েন্স তো সে এক্সপেরিয়েন্স, বাট আমি আরো বেটার রাখতাম। আপনি যদি স্টপারে চিন্তা করে দেখেন, দুই সাইড ব্যাগে আমি আরো বেটার সাইড ব্যাগ রাখার চেষ্টা করতাম, নাহলে ফ্রান্স থেকে নিতাম, নাহলে আপনার স্পেন থেকে নিতাম। মিডফিল্ডে দুইটা চেঞ্জ হলে আমি মনে করি টিমটা ওভারঅল অ্যাটাকিং সাইড ইজ perfect. Okay, coming to you, Mr. Kingsley, as a striker, whose movement impressed you the most? Lionel Messi, Mbappe, or Haaland? I think for now, because the tournament is still going, so for what I've seen so far, I think Mbappe is looking very sharp in this tournament, and Haaland also is looking very sharp as well. And we all know Lionel Messi football, the type of football he plays, so it's quite different from the rest. So, but as for the movements, I think Mbappe for now. I think we should say something about CR7 as well. What do you think about him in this FIFA World Cup 2026? You know, one thing about football is when you can't do more, you can't do more. It is obvious. We are both players that when I came to Bangladesh, I know him. What he can do then, he cannot do it now. So likewise me, what I can do then, I can't do it now. So let us not forget the fact that Ronaldo is older than all of them. So that is one part that you can't take away from him. So at his age, he is still doing his best. And most of the players that you see today that are young players, trust me, by the time they get to his age, they might not even play football again. So let us give kudos to Ronaldo for what he is doing right now. Yeah. So we can't just be comparing Ronaldo and Mbappe at this point in time. Yes, they are both in the World Cup, but on different level altogether. And what about Erling Haaland? He's very young, just 18 Yes, that is exactly what I'm saying. Haaland is very young and is energetic. So it's quite different from Ronaldo. So Ronaldo is dropping. His intensity is dropping. So, but he's trying his best to keep up with the rest. So when we talk about the intensity of players, let us always remove Ronaldo for now and talk about Haaland, Mbappe, Dembele, Olise. Those are the players that you can Yamal talk as about. well. Yes, of course. Of course, thank you so much. আচ্ছা, জাপান এবং ব্রাজিলের ম্যাচ নিয়ে তো আলাপে ফিরতেই চাই, বাট আমরা দেখেছি যে ম্যাচের বাইরে এসে আসলে মানে বাক্যবাণে জর্জরিত একটা অবস্থা, এবং আমরা দেখছি জাপানের কেন্টো শিওগাই বেশ কিছু মন্তব্য করেছেন, এবং তিনি এরকমটা বলেছেন যে ব্রাজিলের নাম এখন আর আগের মতন শোনা যায় না, এবং এইটার একটা কড়া জবাবও কিন্তু মার্কিনিউস দিয়ে দিয়েছেন। আনচেলত্তি রয়েছেন খুবই কুল হেডের অবস্থায়, কি বলবেন ওভারঅল? দেখেন, যেটা মাঠের বাইরে হয় সেটা হচ্ছে আপনাকে
মাইন্ড থেকে সরার জন্য, মানে আপনি যে জায়গাটুকুতে ফোকাস করছেন ওখান থেকে সরানোর জন্য। আপনি অলমোস্ট বলে দিয়েছেন আনচেলেতে এই নিয়ে কোনো মন্তব্য করে নাই, বিকজ হি নোস তার ডিউটি কি, তার ডিউটি তার টিমকে কীভাবে সে ডেভেলপ করে ওই জায়গাটুকুতে রেজাল্টে নিয়ে যায়। বাট দিস ম্যাচ ইজ ইজি হবে না, কারণ এই ম্যাচটা একটু টাফ হবে। কারণ কেন রিজন আছে, টাফ হওয়ার কারণও আছে। আপনি যদি গ্রুপ পর্যায়ের ম্যাচ দেখেন, আমরা ফার্স্ট ম্যাচ ছাড়া যে 2 ম্যাচ ব্রাজিলকে দেখেছি খুব ডেঞ্জার, থার্ড ম্যাচ ভিন্ন হতে পারে, আরও বেশি ডেঞ্জার হতে পারে। আবার আপনি যদি জাপানকে দেখেন, জাপান কার সঙ্গে ফেস করে আসছে, উইথ নেদারল্যান্ড, সুইডেন অ্যান্ড তিউনিশিয়া। তারা নেদারল্যান্ড সুইডেনের সঙ্গে খেলে যে লাভটা হয়েছে, তিউনিশিয়াকে 4 গোল দেওয়া। সুইডেনের সঙ্গে 1 গোল রিসিভ করে আবার 1 গোল করা, পিছিয়ে থেকে আসা। নেদারল্যান্ডের সঙ্গে একবার পিছিয়ে থেকে একবার কামব্যাক, মানে এই যে কামব্যাকের মেন্টালি স্ট্রেংথটা এটা অনেক বেশি জাপানের। সেকেন্ড হচ্ছিল তাদের টিম ডিসিপ্লিন, প্লেয়িং ক্ষেত্রে টিম ডিসিপ্লিন মানে খুব স্ট্রং। তাহলে আপনার এই টিম ডিসিপ্লিন যদি আপনাকে ভাঙতে হয়, এই টিম ডিসিপ্লিনে যদি আপনি আঘাত করতে হয়, আই থিঙ্ক আপনার ফার্স্ট 15-20 মিনিটসে ম্যাচ ব্রাজিলের করে নিতে হবে। হয় তারা যদি মাঠে নামে 10-15 মিনিটসে যদি তারা গোল করে জাপানকে, তখন ওই যে একটা টিম ডিসিপ্লিন আছে না, ওইটা ভাঙা শুরু হবে। তখন আপনাকে গোল করতে হবে। এটা গ্রুপ পর্যায়ে না, এটা নকআউট ম্যাচ। এবং আমি এই 2 ম্যাচের আপনি যাই বলেন, আমি ব্রাজিলকে কেন এগিয়ে রাখবো, তার রিজন হচ্ছে হলো বিগ টিম। যখন একটা টিমকে আপনি বিগ টিম বলবেন, 5বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ওই টিমের সঙ্গে আপনার জাপান এখনো চ্যাম্পিয়ন হয় নাই, সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনালের বেশি উঠতেও পারে নাই। তাহলে আপনাকে বুঝতে হবে বিগ টিমের সঙ্গে যে কোনো একটি স্মল টিম খেলা ইজ ভেরি টাফ, অ্যান্ড বিগ টিমরা বিগ ম্যাচে খেলে। এবং আমি মনে করি এটা একটা বিগ ম্যাচ, এটা ওয়ার্ল্ড কাপে একটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হবে। এবং আমার যেটা থাকবে, ব্রাজিলের পক্ষে থাকবে ম্যাচটা। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। বিশ্বকাপ মানেই সমর্থকদের উন্মাদনা, অনেক অনেক ভালোবাসা, ইমোশনের প্রকাশ। আর বাংলাদেশে সেই ভালোবাসা আবার নতুন রূপে ধরা দেয়। আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডেতে রয়েছে পটুয়াখালীর ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা এবং কলাপাড়ায় ব্রাজিল সমর্থকদের এক ব্যতিক্রমী আয়োজন। চলুন দেখে নেব। পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্বকাপ উন্মাদনায় তৈরি হয়েছে 30 ফুট লম্বা ও 25 ফুট চওড়া বিশাল এক ব্রাজিল গেট। উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন শহরের প্রবেশ মুখে এই গেট নির্মাণ করেছেন স্থানীয় ব্রাজিল ভক্তরা। এছাড়া ব্রাজিলের হলুদ সবুজ রঙে রাঙানো হয়েছে পুরো পটুয়াখালী জেলা সদর। ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রার উন্মাদনা ছড়িয়ে পড়ে শহর জুড়ে, যেখানে ছিল পতাকা, জার্সি আর উৎসব মুখর উচ্ছ্বাস। ফুটবলের প্রতি এই ভালোবাসা আর আবেগই দেখিয়ে দেয় বাংলাদেশে বিশ্বকাপ শুধু খেলা নয়, এটা এক বিশাল উৎসব। আর এই উন্মাদনাই আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। This is amazing, Mr. Kingsley. What do you think how do you feel about this kind of celebration, this kind of craziness of Brazil fan in Bangladesh? I remember the first time I came to Bangladesh. It was I think it was a World Cup year. So when I was going out of Dhaka, I saw so many Argentina flags and Brazil flags. So I was asking the people around me, why do they have Brazil flags all over the place? You're confused. On the road, I was confused. It is confused. This is Brazil or Bangladesh. This is not Brazil. So it was later I learned that they have a lot of supporters in Bangladesh, and it's a very good thing. It's a very good thing. So that makes me wonder, when Bangladesh will eventually qualify for World Cup, what will happen? So are we going to see all these flags anymore, or are we still going to see all the Brazil and Argentina flags in Bangladesh, or it will not be there? So I always want to ask this question. Exactly, and as you know, now we're coming on the Japan versus Brazil match. Neymar is not yet fully fit, and but he might play a little bit longer today, that we heard. And what do you expect from him now?
Today game, I think the result of the game will determine when Neymar will come in. If the result is not going well, he's still going to be on the bench. But if the result is going well, they might decide to bring him in early. So for me, the result will determine when we will see Neymar today. But from the first game, you can clearly see that as a football player, whenever you go for injury and come back, that's what you expect. But for me, Neymar surprises me because his movements were not slow. So nothing shows that he was injured. So for me, I think the coach will trust him enough to give him enough time today. Yeah. So this is what I think about him. And the confidence they have in him, bringing him to World Cup alone was a very big problem in Brazil. But you can see that the coach knows what he's doing. And the tournament is going well for them. Yeah. So I wish Neymar all the best today. And I wish he had a very good outing today. Yep, we hope the same. But দর্শক এবার একটু দেখে নেওয়া যাক কি কি ম্যাচ রয়েছে সামনে। ব্রাজিল বনাম জাপানের ম্যাচ আমরা সবাই দেখব রাত 11টায়, জার্মানি বনাম প্যারাগুয়ে রাত 2:30 নেদারল্যান্ডস বনাম মরক্কো আগামীকাল সকাল 7টায়। তিনটা ম্যাচ নিয়ে কথা বলবো, বাট ব্রাজিল নিয়ে যদি আরেকটু আসতে চাই, আমরা কিন্তু দেখছি জাপানের তাকে ফুসা কুবো থাকছেন না, নেইমারকে নিয়েও আমরা একটু আশার বাণী শুনতে পাচ্ছি। জাপানকে ব্রাজিলের বিপক্ষে গতি এবং তাদের ডিসিপ্লিন দিয়ে খানিকটা চমক দেখাতে পারে। মাসবি যত টাইম যাবে তত জাপান স্ট্রং হবে, যত সময় যাবে। কারণ এইসব ম্যাচ হচ্ছিল আপনার, আমরা কেন ব্রাজিলের পক্ষে থাকি, বিকজ অফ মোর অ্যাটাকিং টিম, একটা সময় 3-4 গোলে জিতবে। লাস্ট তার ওয়ার্ল্ড কাপে আই থিঙ্ক 20 বছর আগের ম্যাচে 4-1 গোলে জিতছে ম্যাচ। মানে সব কিছু মিলে ওই টিম আর এই টিমের মধ্যে ডিফারেন্স আছে। বাট আমি মনে করি যে যত ম্যাচ যাবে, সময় গোল যদি না রিসিভ করে, তত জাপান ডেঞ্জার হবে ব্রাজিলের জন্য। ওকে, আর এই যে নকআউট ম্যাচের যে আসলে একটা প্রেসার থাকে, এটা সামলানো তো অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই দুই তরফে। গুরুত্বপূর্ণ। আপনার নকআউট হচ্ছিল আপনাকে মিস্টেক করা যাবে না, হ্যাঁ, আপনি স্পেস ক্রিয়েট করতে দেওয়া যাবে না, যে টিম স্পেস পাবে সে সেটাকে ক্লিক করবে। সেকেন্ড ওয়ান হচ্ছিল আপনার এইসব ম্যাচ ইন্ডিভিজুয়ালি প্লেয়ার আপনাকে, একজন বেস্ট ইন্ডিভিজুয়াল প্লেয়ার আপনাকে ডিসাইড করে দিবে ম্যাচ। কেন ব্রাজিল টিম, কেন ব্রাজিল, জাপান কেন জাপান। জাপানে আপনি ইন্ডিভিজুয়াল এরকম কোনো প্লেয়ার নাই যে আপনি ম্যাচ অ্যাভারেজ করে দেওয়ার, বাট ব্রাজিলে 2-1 জন আছে যে ম্যাচ অ্যাভারেজ। কিছুক্ষণ আগে কিংস সুন্দর কথা বলছে, নেইমারের কখন টিমে দরকার, নেইমার কখন নামবে, নেইমার কখন নামতে পারে, এই তিনটা জিনিস। আর নেইমারকে ও লাস্ট ম্যাচে নেইমারকে দেখে ও নিজে বলছে যে আমরা, ও খুব কনফিডেন্স, উইথ বলে কমফোর্ট, হ্যাঁ উইথ বলে খুব কমফোর্ট। আমি মনে করি যে এই ধরনের ম্যাচ একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার, জাপান অ্যান্ড ব্রাজিলের মধ্যে ডিফারেন্স করে দেবে ইন্ডিভিজুয়াল প্লেয়ারটা কে, ভিনিসিয়াস, নেইমার আর কোনিয়া বা আপনার রাফিনা। তো ইনজুরি, রাফিনা থাকলে আরো বেটার হতো, ডেঞ্জারাস অ্যাটাকিং লাইন থাকতো। এক্স্যাক্টলি। এবার ছোট করে আসতে চাই নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচ নেই, আমি জার্মানিতে পরে আসবো। মরক্কো সুপার একটা টিম এবং নেদারল্যান্ডসও ছেড়ে দেওয়ার পাত্র না। আমার মনে হচ্ছে সবচাইতে হাড্ডাহাড্ডি লড়াই বোধহয় হবে না, হাই ভোল্টেজ ম্যাচ এটা। এখন বর্তমান পরিবেশ পরিস্থিতিতে 50-50 টিম, দুটোটাকে আপনার মানে সামনাসামনি যদি না হতো এই ম্যাচ, তারা কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে তাদের দেখা হওয়ার সম্ভাবনা থাকতো, বা কোয়ার্টার ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা। তার আগেই ফার্স্ট, আমরা যেটা আগে সেকেন্ড রাউন্ড বলতাম, এখন এটা ফার্স্ট রাউন্ড হয়েছে। এখন ফার্স্ট রাউন্ডে তাদের মিট হবে, যে কোনো একজন বাদ হবে। এই দিক থেকে ক্ষেত্রে আমি নেদারল্যান্ডের পক্ষে থাকবো, বাট মরক্কো গুড টিম। মরক্কোর প্লেয়িং স্টাইল খুবই ভালো, তারা দুই ধরনের প্লেয়িং তারা খেলতে পারে, যে তারা প্রেসিং ফুটবল খেলতে পারে, ডিপ ডিফেন্ডিং করতে পারে। তাদের কিছু এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি প্লেয়ার আছে, তাদের গুড নাম্বার 9 আছে, যে অলমোস্ট 3 ম্যাচে 3 গোল করেছে। আর আবার নেদারল্যান্ডে যদি আপনি চিন্তা করেন, তাদের সুইডেন ম্যাচে যে রেজাল্ট 5-2+, তাদের ডিফেন্স লাইন ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স লাইন। So now coming to you, Mr. Kingsley, let me say something. Actually, Netherlands and Morocco both are the toughest team. But if I want the prediction, what you gonna say? My prediction, I'm going to say 3-2. 3 for Netherlands, 2 for Morocco. আসলে টাফ গেম, মানে কেউই আসলে ছেড়ে দেওয়ার পাত্র নয়। এবার যদি আসতে চাই জার্মানি এবং প্যারাগুয়েকে আমরা বোধহয় একটুখানি পিছিয়ে রাখছি। এখানে জার্মান ফেভারিট, বাট আপনার জার্মানের যদি
তাদের গ্রুপ পর্যায়ে লাস্ট ম্যাচটা দেখেন তখন একটু কনফিউশন তৈরি হয় যে না আসলে জার্মান প্লে ভেরি ওয়েল আর নট, কারণ লাস্ট ম্যাচ তারা খুব বাজে ফুটবল খেলেছে, তাদের কাছে সে কি মনে হচ্ছে। বাট আপনি যদি নর্মালি এখন মানে এই মুহূর্তে যদি টিম হিসাবে চিন্তা করেন, জার্মান বেটার দেন প্যারাগুয়ে, এবং জার্মান এখানে যদি জার্মানের ফুটবল খেলতে পারে, প্যারাগুয়ের সঙ্গে জার্মান খুব ইজিলি ম্যাচটা জিতবে। Exactly, and Germans are very much experienced, but Paraguay players they are really a real fighter. But now what's your prediction on that match? I think it's going to go to the German side 2-0. 2-0. আপনার কি মনে হয়? আমি বললাম আমি আসলে প্রেডিকশন বলি না, বাট আপনার ম্যাচটা হলো জার্মানের ফুটবল খেলতে পারে, আপনি যদি তারা এই লাস্ট ম্যাচটা যদি মানে লাস্ট ম্যাচের মতো ফুটবল খেললে বলাটা মুশকিল, ম্যাচ জিতাটাও মুশকিল, কারণ ইকুয়েডর তাদেরকে হারিয়েছে। আমরা আসলে শেষ মুহূর্তে গিয়ে গোল দেখবো কিনা এটাও একটা ওয়েট করতে হবে, বাট জার্মান এখানে ফেভারিট, এই ম্যাচে জার্মান আসলে ফেভারিট। আপনি প্রথম ম্যাচ ব্রাজিল ফেভারিট, অনেকে ব্রাজিল জাপান মিক্সড করে ফেলে, বাট ব্রাজিল ফেভারিট, সেকেন্ড নেদারল্যান্ড মরক্কো, দুটাই স্ট্রং টিম, দুটাই 50-50 ম্যাচ। নেদারল্যান্ডকে কেউ বেছে নেবে বিকজ লাস্ট ওয়ার্ল্ড কাপের 3বারের রানার্স আপ তারা, ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি রানার্স আপ তারা, সবকিছু মিলে আপনার এই জায়গাটুকুতে আমরা 4বারের চ্যাম্পিয়ন জার্মানকে বেছে নেওয়া ছাড়া আর কিছু করার অবশ্যই। এবং আমরা দেখতে দেখতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দুজনের কাছ থেকে প্রেডিকশন নেব। জাপান ভার্সেস ব্রাজিল। জাপান 2-1 উনি বলে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার বোথ অফ ইউ। আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, নিশ্চয়ই দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। Thank you. প্রিয় দর্শক, নকআউট ফুটবল শুরুতেই কিন্তু দেখিয়ে দিল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালু থাকবে। আজকে দেখলাম কানাডার ঐতিহাসিক জয় এবং গ্রুপ পর্বে সেরা পারফর্মারদের গল্প আর সমর্থকদের রঙিন ভালোবাসার গল্প। সামনে অপেক্ষা করছে ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডসের বড় পরীক্ষা। সেই গল্প নিয়ে আবারও ফিরবো আগামীকাল ঠিক একই সময়ে দীপ্ত টিভির পর্দায়। আজকের মতন বিদায় নিচ্ছে আমি ইন্দ্রাণী নিশি, এবং আমার সাথে ছিলেন এলিটা কিংসলে এবং মামুনুল ইসলাম। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত টি বক্স। গুড ইভিনিং।